শর্টস, লাভ শর্টস, লাভ শর্টস। আজকের লাভ শর্টসে সৌমির লেখা গল্প এক চাঁদের তলায়। গল্পের ন্যারেশনে দেব, অভিনয়ে অরিজিৎ, দেবারতী, মহুয়া ও আত্রেয়। শুরু হচ্ছে লাভ শর্টস এক চাঁদের তলায়। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছিল মেঘদূত। এক কাপ চা আর এক বাটি চানাচুর মুড়ি মাখিয়ে ঘরে এলো রঞ্জনা। এই শুনছো, চা এনেছি, খাবে? এসো। কিছুটা অন্যমনস্ক ছিল মেঘদূত। রঞ্জনার ডাকে সাড়া দিয়ে বলল, কিছু বললে? বললাম যে চা এনেছি, খাবে? এসো চাটা। জানালার পর্দা টেনে দিয়ে বেডরুমের ছোট্ট সোফাটায় এসে বসল মেঘদূত। রঞ্জনা চায়ের কাপ এগিয়ে দিল। কি ভাবছিলে গো? ওই আর কি। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় চারদিকটা একেবারে ঝলমল করছে। রান্নাঘর থেকে কি সুন্দর দেখা যাচ্ছিল। আচ্ছা রঞ্জনা, পূর্ণিমা বা অমাবস্যা বা কোনো বিশেষ দিন তোমাকে কোনো বিশেষ মানুষের কথা মনে করায়? বিশেষ মানে তুমি নিশ্চয়ই প্রেমের কথাই বলছো। পড়াশোনা শেষ করে চাপ সামলাতে সামলাতে প্রেম আর করলাম কোথায় বলো? গ্র্যাজুয়েশনের পরেই মা বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। আর তারপর থেকে তুমিই আমার সেই বিশেষ মানুষ, যার কথা আলাদা করে আমাকে আর মনে রাখতে হয় না। চাটা কিন্তু খাচ্ছ না, ঠান্ডা হয়ে যাচ্ছে। মেঘদূত সেন্টার টেবিলের উপর চায়ের কাপটা রেখে এতক্ষণেই প্রথম রঞ্জনার দিকে তাকালো। তুমি আসার আগে না আমার জীবনে একজন ছিল, জানো? কোনোদিন সেভাবে তার কথা বলা হয়নি তোমাকে। পূর্ণিমার রাত এলেই আমার মানে অন্য দিনগুলো এই সময় কাজে ব্যস্ত থাকলে একরকম কেটে যায়, আর আজ এইভাবে বাড়িতে বসে চাঁদের আলোতে একটা কিছুক্ষণ চুপ করে থাকে রঞ্জনা, তারপর দৃঢ়ভাবে বলল, আমাকে বলতে পারো, তোমার জীবনে এসেছি তো সে প্রায় 6-7 বছর হয়েই গেল। ঘড়িতে বাজে 7:30। রুদ্র কাল বেরিয়ে যাবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। ওর ট্রলিটা গুছিয়ে দিচ্ছিল অরুণিমা। চাকরি সূত্রে ওর ওটাই পার্মানেন্ট ঠিকানা। 2 মাসে একবার বাড়ি আসে, আবার ব্যাগপত্র গুছিয়ে অফিসের ছেলে অফিসেই ফিরে যায়। প্রবাসী স্বামীর সঙ্গ না পেতে পেতে আজকাল ভীষণ চুপচাপ হয়ে গেছে অরুণিমা। আর কিছু লাগবে না। উফ, এবার তুমি এখানে এসো তো, একটু বসো প্লিজ। কাল সকালেই তো আমি বেরিয়ে যাব। এই তো আর একটু বাকি। জানলার দিকে তাকাও একবার। এত আলো যে ঘর পর্যন্ত আসছে। লাইটটা নিভিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। দেখেছি। আজকে পূর্ণিমা। জানি। কিছুই জানো না তুমি। এরকম একটা সময়ে বরের সঙ্গে দুটো কথা বলতে হয়। বলছি তো। এদিকে এসো, এসো। ব্যাগটা রেখে রুদ্রর পাশে এসে বসে অরুণিমা। কি হয়েছে বলো তো তোমার? আমতা আমতা করে অরুণিমা এবার বলতে শুরু করে। এমনই এক পূর্ণিমার রাতে আমি মেঘকে প্রমিস করেছিলাম, একসাথে থাকার প্রমিস। পরের দিন আমার বাইরে যাওয়ার টিকিট কাটা ছিল। তুমি তো জানো, বাবার উৎসাহী ম্যানেজমেন্ট কোর্সটা বাইরে গিয়ে পড়লাম। ঠিক এমনই এক পূর্ণিমার রাতে পুনেতে চলে যাওয়ার আগের মুহূর্তে মেঘকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। আমি ফিরে এলেই ওর সাথে বিয়েটা সেরে ফেলব। কিন্তু আমি কলকাতায় ফিরতেই বাবা তোমার সঙ্গে বিয়ে ঠিক করে দিল। বাবা তোমাকে, তোমার পরিবারকে প্রমিস করেছিল, সেটা রাখতে গিয়ে মেঘকে করা আমার প্রমিস আমি রাখতে পারিনি। প্রতিটা পূর্ণিমার রাতে আমার নিজের উপর ভীষণ রাগ হয় রুদ্র। গম্ভীর গলায় রুদ্র বলল, কিসের রাগ?
আমাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছিল বলে? তখন তাই ছিল, আজ তুমি কোনো কারণ নও। কারণ হলো আমি আমার প্রমিস রাখতে পারিনি, ওকে কষ্ট দিয়েছি আমি। তোমাকে পেয়েছি বলে আমার কোনো আফসোস হয় না রুদ্র, নিজেকে ছোট হতে দেখেছি তাই নিজের প্রতি রাগ হয়। এতদিন বলনি কেন আমাকে? ভুলে থাকতাম তাই। আজ তাহলে বললে কেন? মাঝে মাঝে মনে হয় এই যে আমি রোজ তোমাকে আমার কাছে পাই না, 2 মাসে 3 মাসে একবার তোমার সঙ্গে আমার দেখা হওয়া, স্বামী স্ত্রী হয়েও শুধু ভিডিও কলে সময় কাটিয়ে দেওয়া, এটাই হয়তো আমার পাওনা ছিল। একজনকে কষ্ট দিয়ে আমি আরেকজনের থেকে সুখ পাবো কি করে? সেদিনের পর আর যোগাযোগ হয়নি? ফিরে আসার পর ওকে সবটা ফোনে জানিয়েছিলাম, তারপর আর কোনো কথা হয়নি। বাইরে একটু একটু যেন উথাল পাথাল বাতাস বইছে, জানালার পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। মেঘদূত বলতে শুরু করলো, আমি কিন্তু ওর জন্য অপেক্ষা করেছিলাম জানো তো। সব শোনার পর তুমি কি বললে? ও খুব কান্নাকাটি করছিল, আমি বুঝতে পারছিলাম যে ও বাধ্য হচ্ছে। আমি বুঝতে পারছিলাম যে ও আমাকে ভালোবাসে, ও আমাকে ঠকাতে চায়নি, আমাকে ঠকাচ্ছেও না, কিন্তু কিন্তু ওর কিছু করার ছিল না। আমার মনে হয় তুমি ভুল করেছ। তোমার উচিত হয়নি এত সহজে সবটা মেনে নিয়ে অরুণিমাকে যেতে দেওয়া। কিন্তু আমার তো কিছু করার ছিল না রঞ্জনা। ছিল, তুমি বলতে পারতে যে তুমি ওর জন্য ওর বাবার সঙ্গে দেখা করবে, তোমাদের সম্পর্কটা নিয়ে ওর বাবাকে কনভিন্স করার চেষ্টা করবে। সেটা তো তুমি ওকে বলতেই পারতে, তাই না? না, আমি কাউকে দোষ দিই না। আমি দোষ দিচ্ছি। তুমি কি একবার পারতে না একটু সাহস দেখাতে? হয়তো তুমি ঠিকই। দুজনেই চুপ করে যায়। সাময়িক নীরবতা ভেঙে মেঘদূত বলল, আচ্ছা আচ্ছা, এই কথাগুলো শুনে তোমার খারাপ লাগছে না? তোমাকে নিয়ে আমার কোনোদিনই কোনো ইনসিকিউরিটি ছিল না, আজও নেই মেঘ। মেঘদূতের হাতের ওপর হাত রাখে রঞ্জনা। সত্যি সত্যি ঘরটা আলোয় ভেসে যাচ্ছে। রাত বাড়ছে, কিন্তু বাইরে যেন রাতের সেই চেনা জমাট অন্ধকারের লেশ মাত্র নেই। অরুণিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। পাশে বসে আছে রুদ্র, রুমালটা এগিয়ে দিল। চোখ মোছো, চোখ মোছো অরু, কেঁদো না, কেঁদো না। অরুণিমা চোখের জল মোছে। ভেতরটা অনেকটা হালকা হয়েছে আজ। যে কথাগুলো মেঘদূতকে ও কোনোদিনও হয়তো বলে বোঝাতে পারেনি বলে ওর ধারণা, সেটা আজ রুদ্রর সামনে প্রকাশ পেয়েছে। রুদ্র কাল চলে যাবে, এই নিয়ে আর কথা বাড়াতে চায় না অরুণিমা। ছাড়ো, কালকে সব শুকনো খাবার প্যাক করে দিয়েছি, সকালে ওটা কি খাবে বলো? আমি কিছুটা জোগাড় করে রাখছি। উঠে দাঁড়ায় অরুণিমা, ওর হাতটা চেপে ধরে রুদ্র। কি হলো? কালকের কথা কালকে হবে, সব কথা এখন আমার শোনা বাকি। আর আমার কিছু বলার নেই রুদ্র। তোমার কাছে মেঘদূতের ফোন নাম্বার আছে এখনো? আছে। কথা বলবে? চমকে ওঠে অরুণিমা। না রুদ্র, প্লিজ, তুমি আমাকে আর অপ্রস্তুত করো না। আমি কিন্তু মজা করছি না অরু। এতগুলো কথা কত সহজে আজ বলতে পারলে। এই দিন রোজ রোজ আসে না। আজ তোমার বলার দিন অরু, হালকা হবার দিন। ও হয়তো আমাকে ব্লক করে রেখেছে। আমি আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু ভাল লাগছে না। আমার মনে হয় না ও তোমাকে এত সহজে ব্লক করতে পারবে। আমি যেমন আমার জীবনে এগিয়ে গিয়েছি, মেঘও নিশ্চয়ই এগিয়েছে, বিয়ে করেছে, সংসার করছে, হয়তো বাবাও হয়েছে। কিন্তু তুমি তো এখনো এগোওনি, এখনো নিজেকে অপরাধী ভেবে দিন কাটাচ্ছ। একবার একবার নিজের মুখে ওকে বলো না যে তুমি ওকে ঠকাতে চাওনি। স্বীকার করো অরু, ট্রাস্ট মি অরু, ট্রাস্ট মি, তুমি অনেকটা বেটার ফিল করবে।
ফোন বেজে ওঠে মেঘদূতের। রঞ্জনার ডিনার প্রিপেয়ার করে ঘরে ঢুকে দেখে মেঘদূত বিছানায় শুয়ে আছে। ঘরের লাইট বন্ধ, শুধু ঘর জুড়ে আছে জ্যোৎস্নার আলো আর সেই উথাল পাতাল হাওয়া। আহা, কখন থেকে ফোনটা বাজছে, ধরছো না কেন? ইচ্ছে করছে না। মেঘদূতের ফোনটা চার্জে বসানো ছিল। রঞ্জনা সুইচ বন্ধ করে হাতে নিয়ে দেখল স্ক্রিনের উপর ভেসে উঠছে একটা নাম, অরুণিমা। মেঘ, ওঠো মেঘ, অরুণিমা তোমাকে ফোন করেছে। কে? এরকম একটা অস্বাভাবিক কথায় অত্যন্ত অবাক হলো মেঘদূত। রঞ্জনা এগিয়ে দিল ফোনটা, হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে মেঘদূত। ফোনটা ধরো মেঘ, হয়তো এটাই আজ দরকার ছিল। ফোনটা রিসিভ করলো মেঘদূত। হ্যালো, হ্যালো, ওপাশ থেকে কোনো উত্তর দিচ্ছে না অরুণিমা। হ্যালো, মেঘদূত চ্যাটার্জি বলছে। হ্যালো মেঘ, অরুণিমা কেমন আছো? আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আমার তোমাকে কিছু বলার আছে মেঘ। আমাকে? এতদিন পরে? তুমি আমাকে একটা কথার উত্তর দেবে প্লিজ? তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছো মেঘ? অরুণিমা, এখানে ক্ষমা করার প্রশ্ন কেন আসছে? আমি তো জানি যে তুমি সেদিন যেটা করেছিলে সেটা তোমার বাবার কথা রাখতে করেছিলে। তোমার তো এখানে কোনো দোষ ছিল না। তুমি সত্যি এটা মনে করো আমি যে আমার বাবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বেছে নিতে পারতাম? কারণ আমি তোমাকে প্রমিস করেছিলাম। একবারও সে কথাটা তোমার মনে হয়নি? সম্ভব অসম্ভবের প্রশ্ন উঠলে তো আমাকে অনেকগুলো কথা বলতে হয়। আমি তো পারতাম তোমাকে আটকাতে। কাকু যাতে আমাদের সম্পর্কটা মেনে নেয় তার জন্য আমিও তো কিছু করিনি অরুণিমা। তুমি আটকাওনি কারণ তুমি বুঝেছিলে যে আটকাতে তুমি পারবে না। আমি কোনোদিনই আমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না। একবারের জন্য কি তুমি চাওনি যে বাবার বিরুদ্ধে গিয়ে তোমাকে দেওয়া প্রমিস আমি রাখি? ছাড়ো না, যা হয়ে গেছে হয়ে গেছে অরু। এখানে তোমার কোনো দোষই নেই। প্লিজ ছাড়ো না এগুলো। আমি আমি পারিনি ভুলে যেতে। যেদিনই পূর্ণিমার রাতটা আসে আমি মারাত্মক অপরাধ বোধে ভুগি। আমাকে ক্ষমা করা যায় না মেঘ? তোমার আমার সম্পর্কটা কোনোদিনই ক্ষমা দেওয়া বা নেওয়ার মতো ছিল না। আমরা পারিনি একে অপরের সঙ্গে থাকতে, সেটা আমাদের থাকার কথা ছিল না, তাই পারিনি। প্লিজ ভুলে যাও অরু, নিজেকে দোষ দিও না। শোনো, অরুণিমা সাহাকে আমি সেদিনও কাজ করায় দাঁড় করাইনি, আর আজও কাজ করায় দাঁড় করাবো না। তুমি বিয়ে করেছো? হ্যাঁ, করেছে। আমার স্ত্রীর নাম রঞ্জনা। ও তোমার ব্যাপারে সবটাই জানে। আমার পাশেই আছে ও। অনেকটা হালকা লাগছে আজ। এতদিনে জমে থাকা পাথরটা যেন আজ নামলো। আর তোমার হাজব্যান্ড কেমন আছেন? ভালো, ও সবটাই জানে। বাহ, ভালো। আর কাকু কাকু কেমন আছেন? 2.5 বছর হলো বাবা চলে গেছে। ওহ, আই এম এক্সট্রিমলি সরি ওরু। আজ তাহলে রাখি। খুব ভালো থেকো ওরু। আশা করছি আমাদের মধ্যে হয়তো আর কখনো কথা হবে না। যতটা না হয় ততটাই ভালো। বিশ্বাস করবে কিনা জানি না যে আমি আজও তোমার কথাই ভাবছিলাম। আর ভাবছিলাম যে কতটা বাধ্য হয়ে তোমাকে সরে যেতে হয়েছিল। আই রেসপেক্ট ইউ ওরু। তুমি তোমার বাবাকে সম্মান দিয়েছিলে, তার কথা রেখেছ। আর উনিও তোমার জন্য এমন এক মানুষকে বেছেছেন যে তোমাকে ভালো রেখেছেন, ভালোবেসেছেন। বি হ্যাপি ওরু। খুব ভালো থেকো। কথা শেষ হয় দুজনের। দিনের শেষে ঘরের পাখি যেমন ঘরে ফেরে, তেমনি মেঘ আর অরুকেও ফিরতে হলো। ওদের ঘর আলাদা, তবুও আকাশ একটাই। আর সেই আকাশের বুকে যতবার পূর্ণিমার চাঁদ উঠবে ততবারই সেটা একসাথে দেখবে ওরা। এটাই ওদের এক করে রাখবে আজীবন। লাভ শর্টসে আজ শুনলে
সৌমির লেখা গল্প এক চাঁদের তলায়। গল্পের ন্যারেশনে দেব, মেঘদূত অরিজিৎ, অরুণিমা দেবারতী, রঞ্জনা মহুয়া, রুদ্র আত্রেয়। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.